ব্যবসা প্রতিষ্ঠানের মতো পরিবারেও হিসাব নিকাশের প্রয়োজন আছে না নাই? তো একটা ফ্যামিলির মধ্যে ইনকাম সোর্স কে? আব্বু। আব্বু আমাদের জন্য ইনকাম করে আনে, আম্মু এটা খরচ করে। এখন এই যে টাকা আসতেছে যাচ্ছে, আয় হচ্ছে ব্যয় হচ্ছে, ফ্যামিলির জন্য আমরা হিসাব নিকাশ করি কি করি না? ফ্যামিলির একটা বাজেট থাকে কি থাকে না? থাকে। এখন ব্যবসা প্রতিষ্ঠানের মতো ফ্যামিলিরও হিসাব রাখার দরকার আছে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠান আর ফ্যামিলি দুইটার মধ্যে তফাৎ হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান খুলে কিসের উদ্দেশ্যে? মুনাফা অর্জন করার উদ্দেশ্যে, লাভের উদ্দেশ্যে। কিন্তু কেউ কি পরিবার গঠন করে, বিয়ে করে লাভের উদ্দেশ্যে? লাভের উদ্দেশ্যে না। পরিবার একটা আর্থিক প্রতিষ্ঠান। পরিবার চালাতে গেলেও কি লাগে? টাকা লাগে, অর্থ লাগে। কিন্তু পরিবারে কোনো মুনাফা ভোগ করা যায় না। পরিবার থেকে মুনাফা ভোগ করা যায়, তাহলে আমরা বলতে পারি পরিবার একটা অমুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান। কি বলছি? পরিবার একটা অমুনাফাভোগী আর্থিক প্রতিষ্ঠান। এখান থেকে কোনো মুনাফা ভোগ করা যায় না। এখানে কোনো মালিক থাকে না। ফ্যামিলিতে কোনো মালিক থাকে, কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কি থাকে? মালিক থাকে। তাইলে পরিবারের হিসাব নিকাশটা আমরা কিভাবে রাখবো? পরিবারের হিসাব নিকাশটা রাখার জন্য পরিবারের আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়। পরিবারের কি প্রস্তুত করা হয়? আর্থিক বিবরণী। আর এই পরিবারের আর্থিক বিবরণী করার জন্য আপনার উদ্দীপকে যে তথ্য লাগবে সেটা কি? প্রাপ্তি প্রদান হিসাব। মানে ফ্যামিলিতে কত টাকা পাইছেন আর কত টাকা ফ্যামিলি থেকে চলে গেছে, দিছেন। মানে কয় টাকা প্রাপ্তি, কয় টাকা প্রদান। নগদে কয় টাকা পাইছি, নগদে কয় টাকা দিছি বা চলে গেছে ফ্যামিলি থেকে, এই হিসাবটাকে বলে প্রাপ্তি প্রদান হিসাব। এইখানে সব নগদ লেনদেন থাকে। প্রাপ্তি প্রদান হিসাবে সব কোন লেনদেন থাকে? নগদ লেনদেন থাকে। এখানে সব নগদ লেনদেন থাকে। এক নাম্বার, এখানে আমরা হিসাব রাখি কয় টাকা নগদে পাইছি, কয় টাকা নগদে চলে গেছে, নিজের ফ্যামিলি নিয়ে চিন্তা করে। ঠিক আছে? এরপরে এই প্রাপ্তি প্রদান হিসাবটা আমাদের হিসাব বিজ্ঞানের কিসের মতো? আমাদের হিসাব বিজ্ঞানের নবদান বইয়ের মতো। কোন বইয়ের মতো? নবদান বই। তাইলে প্রাপ্তি প্রদান হিসাবটা আমাদের হিসাব বিজ্ঞানের কোন বইয়ের মতো? নবদান বইয়ের মতো। তাইলে আমরা দেখলাম এই প্রাপ্তি প্রথমেই আমাদের উদ্দীপকে পরিবারের হিসাব রাখার জন্য, আর্থিক বিবরণী করার জন্য আমাদের উদ্দীপকের মতো একটা প্রাপ্তি প্রদান হিসাব দিয়ে দিতে পারে, বা কিছু আয় ব্যয়ের পরিমাণ দিয়ে দিতে পারে। আয় ব্যয়ের পরিমাণ দিয়ে বলবে প্রাপ্তি প্রদান কত টাকা বের করো বা প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো। তো প্রাপ্তি প্রদান হিসাবে কয় টাকা পাইছি, কয় টাকা চলে গেছে এটা দেখাইতে পারে। এটা দুইটা পাশ থাকে। নগদান বইয়ের কয়টা পাশ? এটার মধ্যে দুইটা পাশ থাকে। আর এখানে সব নগদ লেনদেন থাকে, কোনো অনগদ লেনদেন থাকে না, কোনো বকেয়া লেনদেন থাকে না, কোনো ধার লেনদেন থাকে না। এখানে সব কোন লেনদেন থাকে? নগদ। কোনো ই লেনদেন থাকে না, বকেয়া লেনদেন থাকে না। তারপরে কোনো ধারের লেনদেন থাকে না, কোনো অনগদ লেনদেন থাকে না। অনগদ লেনদেন থাকে না। তাইলে আমরা বলতে পারি এই প্রাপ্তি প্রদান হিসাবটা কোন বইয়ের মতো? এক ঘরা নবদান বইয়ের মতো। কয় ঘরা? এক ঘরা নবদান বই। তো লিখতে দিন এক ঘরা নবদান বইয়ের মতো। এটা এক ঘরা নবদান বইয়ের মতো। এখানে সব কোন লেনদেন থাকে? নগদ লেনদেন। কি লেনদেন এখানে ঢুকে না? বকেয়া, ধারে, অনগদ এইসব লেনদেন এই প্রাপ্তি প্রদানে ঢুকবে না। প্রাপ্তি প্রদান হিসাবে কয়টা পাশ থাকে? দুইটা পাশ। একটা পাশ হচ্ছে কয় টাকা পাইছি, আরেকটা পাশ হচ্ছে কয় টাকা দিছি বা কয় টাকা চলে গেছে। এই হিসাবটাই আমরা দেখাই প্রাপ্তি প্রদান হিসাবের মধ্যে। এখন কত টাকা বুঝছি, কয় টাকা পাইছি, কয় টাকা দিছি, এখানে এটা দেখা। এখানে এটা নবদান বইয়ের মধ্যে প্রাপ্তি প্রদান হিসাবে টার্গেট থাকে। এটাতে আমরা কি জানতে পারি? এটাতে আমরা জানতে পারি পরিবারের
সমাপনী নগদ তহবিল, পরিবারের কি সমাপনী নগদ তহবিল, পরিবারের সমাপনী নগদ তহবিল। তাহলে একটা ফ্যামিলির বছর শেষে, একটা ফ্যামিলির কাছে বছর শেষে, সমাপনী মানে বছরের শেষে, একটা ফ্যামিলির বছর শেষে কয় টাকা তাদের কাছে আছে এটা জানার জন্য কোন হিসাব তৈরি করে? তাহলে আমরা বলতে পারি প্রাপ্তির প্রধান হিসাব কোন বইয়ের মতো? এক ধরনের বইয়ের মতো। এখানে সব কোন লেনদেন থাকে? নগদ লেনদেন থাকে। এখানে কি লেনদেন গুলি আসে না? এইসব জিনিস এখানে আসবে না। কোথায়? কোনটাতে? প্রাপ্তি প্রদানে। আর এই প্রাপ্তি প্রদানের মাধ্যমে আমরা কি জানতে পারি? সমাপনী নগদ তহবিল, মানে একটা ফ্যামিলির বছর শেষে ফ্যামিলির কাছে কত টাকা নগদ আছে সেটা জানতে পারি। আচ্ছা, আরেকটা কথা, এই প্রাপ্তি প্রদান হিসাবে কি স্যার ব্যাংক সংক্রান্ত লেনদেন আসবে? আসলে এখানে আমি নগদ বলতে ব্যাংককেও বুঝাচ্ছি। এখানে নগদ বলতে নগদ টাকারও বুঝাচ্ছি, সাথে কার টাকারও বুঝাচ্ছি, ব্যাংকের টাকাতেও বুঝাচ্ছি। আসলে নগদ বলতে এখানে কয়টা নগদকে বুঝাচ্ছি? দুইটা, নগদ টাকাও নগদ, ব্যাংকের টাকাও নগদ। ওকে, তাইলে এখন স্যার এই প্রাপ্তি প্রদান হিসাব করে কিভাবে? আচ্ছা আপনি বলেন, এটা দিয়া তাহলে মেইন অ্যানসারটা কি বের হয়? এটা থেকে মেইন অ্যানসারটা কি বের হয়? সমাপনী শব্দের অর্থ বছরের শেষে। বছরের শেষে ফ্যামিলিতে কয় টাকা আছে, আলমারি কইলে আব্বু কত টাকা পাচ্ছে, ওইটাকে কি বলতেছে? তাহলে আমাদের সমাপনী আলমারির টাকা বাইর করবে। তাহলে অঙ্কটা শুরু করবেন কোন টাকা দিয়া? বছরের শুরুর আলমারির টাকা দিয়া। আমরা ক্যাশ বলতে পারতেছি না, ক্যাশ তো থাকে কোথায়? ব্যবসা। এটা কি ব্যবসা? এটা ব্যবসা প্রতিষ্ঠান না, এটা একটা আর্থিক প্রতিষ্ঠান, কিন্তু কি ভোগী? অমুনাফা ভোগী। ফ্যামিলিকে চালাইতে টাকা লাগে। এখানে বল আমরা এই জন্য আপনার ফ্যামিলিতে পাবো কই টাকা লাগে? আলমারিতে গেলে ব্যাংকে। এখন তাহলে শুরু করতে হবে ওই আব্বুর শুরুতে কত টাকা আব্বুর কাছে ছিল, মানে প্রারম্ভিক নগদ তহবিল দিয়ে অঙ্কটা শুরু করতে হবে। তাহলে এই প্রাপ্তি প্রদান হিসাব শুরু হবে কোন নগদ তহবিল দিয়ে? এরপরে কি দেখাইতে হয়? এর মধ্যে কয় টাকা পাইছি, কয় টাকা দিছি, আর লাস্টে উত্তরটা কি বের হয়? তাহলে এটা শুরু হবে কোন নগদ তহবিল দিয়ে? প্রারম্ভিক নগদ তহবিল দিয়ে এটা শুরু হবে। প্রারম্ভিক নগদ তহবিল দিয়ে শুরু হয়। আর উত্তর, এটা হচ্ছে উত্তর, উত্তর বের হয় এটা। ঠিক আছে, আপনাদেরকে এতটুকু লিখা শেষ? আচ্ছা ওকে, ফাইন। আচ্ছা এখন আসেন আয় বিবরণী। পরিবারের মধ্যে এখন আমরা প্রাপ্তি প্রদানের পরে কোন বিবরণী তৈরি করি? আয় ব্যয় বিবরণী। পরিবারের মধ্যে আয় আছে, ব্যয় আছে, আয় ব্যয় আছে না? আচ্ছা, এখন এই আয় ব্যয় বিবরণীর কাজ কি? আয় থেকে ব্যয় বাদ দেওয়া। আয় ব্যয় বিবরণীর কাজ কি? আয় মাইনাস ব্যয়, আয় থেকে ব্যয় বাদ দেওয়া। আয় থেকে কি বাদ দেওয়া? ব্যয় বাদ দেওয়া। স্যার এখানে কোন জাতীয় আয় ব্যয় বাদ দেয়? মুনাফা জাতীয় আয়। কোন জাতীয়? মুনাফা জাতীয় আয় থেকে ব্যয় বাদ দেয়। এখানে কোন জাতীয় আয় থেকে কোন জাতীয় ব্যয় বাদ দেয়? স্যার মুনাফা জাতীয় শব্দের অর্থ কি? মুনাফা জাতীয় মানে নিয়মিত। মুনাফা জাতীয় মানে নিয়মিত। তাহলে নিয়মিত আয় থেকে নিয়মিত ব্যয়গুলি কি করতে হবে? বাদ দিতে হবে। তাহলে পড়া খেয়াল করি, আয় ব্যয় বিবরণীর কাজ কি? আয় থেকে ব্যয় বাদ। কোন জাতীয় আয় ব্যয়? মুনাফা জাতীয় মানে কি? নিয়মিত। এগুলি ফ্যামিলিতে রেগুলার হয়। যেমন ফ্যামিলির বাজার খরচ, ঘর ভাড়া, পোশাক আশাকের খরচ, এগুলি ডেইলি খরচ হচ্ছে। আবার আব্বুর মাসিক বেতন, আব্বু তো মাসে মাসে বেতন পায়, এটা আব্বুর ডেইলি ইনকাম। কথা বুঝতে পারছি কিনা? তাহলে এই আয়গুলি থেকে ব্যয়গুলি বাদ দেওয়াই হচ্ছে কোন বিবরণীর কাজ? আয় ব্যয় বিবরণীর কাজ। এখন স্যার আয় থেকে ব্যয় বাদ দিলে কি লাভ ক্ষতি বের হবে? এটা কি ব্যবসা প্রতিষ্ঠান যে লাভ ক্ষতি বের হবে? এখানে লাভ ক্ষতি বলা যাবে না। এখানে মনোযোগ দিয়েন, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যদি দেখেন আব্বুর ইনকামের থেকে খরচ বেশি হয়ে গেছে, আব্বুর ইনকামের থেকে খরচ বেশি হয়ে গেছে, এটা ব্যবসার ভাষায় আপনি কি রাখবেন?
ক্ষতি, আয় থেকে ব্যয় বেশি মানে কি ক্ষতি, ক্ষতি। কিন্তু পরিবারের ক্ষতি থাকে না, পরিবারের রাখতে হয় আয়াতিরিক্ত ব্যয়, মানে আয়ের চেয়ে ব্যয় কি বেশি। আয়াতিরিক্ত ব্যয়, আয়াতিরিক্ত, আয়াতিরিক্ত ব্যয়, আয়াতিরিক্ত বানান বলেছি সম্ভব, তার বানানটা ঠিক করে দিয়েছি, বানানটা বলেছি আয়াতিরিক্ত, তিরিক্ত, আয়াতিরিক্ত ব্যয়। ওকে, আর যদি এমন হয় যে আব্বুর আয়ের চেয়ে ব্যয় কম, মানে ব্যয়ের চেয়ে আয় বেশি, তাহলে ওইটাকে বলে ব্যয়াতিরিক্ত আয়, ব্যয়াতিরিক্ত আয়। তাই লাভ হয়েছে, লাভ তো টাকা যাবে না, বলতে হবে ব্যয়ের চেয়ে আয় কি বেশি, ব্যয়ের চেয়ে আয় কি বেশি। আর লস তো টাকা যাবে না, লস কাটাই রাখতে হয় কি আয়ের চেয়ে ব্যয় বেশি। ঠিক আছে, তাহলে আমরা আয় বিবরণের উত্তর কয়টা বের করতে পারি, হয় লাভ নাহলে লাভ তো টাকা যাবে না, লাভের সময় রাখতে হবে যে ব্যয়ের চেয়ে আয় বেশি, মানে ব্যয় অতিরিক্ত হয়। আর লসের বেলা রাখতে হবে আয়ের চেয়ে ব্যয় বেশি, মানে আয় অতিরিক্ত হবে। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন স্যার একটা কথা, আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র আমরা চলতি বছরের আয় ব্যয় গুলি দেখাবো। কোন বছরের আয় ব্যয়? চলতি বছরের আয় ব্যয়, চলতি বছরের আয় ব্যয় দেখানো হয়, মানে অন্য কোন সালের আয় ব্যয় দেখানো হয় না, চলতি বছরের আয় ব্যয় দেখানো হয়। আর প্রাপ্তি প্রদান যেটা লিখছিলেন এটার মধ্যে লিখতে পারেন, এটার মধ্যে যে কোনো সালের প্রাপ্তি প্রদানই লেখা হয়, যে কোনো বছরের প্রাপ্তি প্রদান লেখা হয়, যে কোনো বছরের প্রাপ্তি প্রদান, নগদ প্রাপ্তি নগদ প্রদান দেখানো হয়, নগদ প্রাপ্তি প্রদান দেখানো হয়। তাহলে আমরা জানলাম প্রাপ্তি প্রদানের ভিতরে যে কোনো সালের প্রাপ্তি প্রদান থাকতে পারে, কিন্তু আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র কোন বছরের আয় ব্যয় দেখায়? চলতি বছর। তার চলতি বছর মানে কি? চলতি বছর মানে আপনি যে সালে অঙ্ক করবেন ওই সালটাকে বলে কি চলতি বছর। ওই সালের আয় ব্যয় গুলি দেখাবেন কোথায়? আয় ব্যয় বিবরণীতে। তাহলে আয় ব্যয় বিবরণীর কাজ কি? প্রথমে আয় থেকে কোন জাতীয় আয় ব্যয়, কোন বছরের আয় ব্যয়, এটার উত্তরটা কি? আয় বেশি হয় তাহলে ব্যয় অতিরিক্ত হয়, আর যদি আয় হচ্ছে ব্যয় বেশি হয় আয় অতিরিক্ত ব্যয়। ঠিক আছে, এই ছিল আমাদের আয় ব্যয় বিবরণীর কাজ। আচ্ছা, তাইলে আমরা আমাদের আয় ব্যয় বিবরণী শেষ, প্রাপ্তি প্রদান শেষ, এগুলি মুছে ফেললাম। ঠিক আছে, তাইলে আমাদের পরের টপিকে যে আমরা যেটা আর্থিক অবস্থার বিবরণী। ওকে, তাহলে আর্থিক অবস্থার বিবরণী এটার কাজটা কি? আর্থিক অবস্থার বিবরণী আসলে আপনারা আর্থিক বিবরণী অধ্যায়ে যেটা করে আসছেন সেম এটাই এখানে। আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দুইটা পাশ প্রুফ করতে বসছি। কোন দুইটা পাশ? সম্পদ সমান দায় যোগ, খুব মনোযোগ দিয়ে, আর্থিক অবস্থার বিবরণীতে কয়টা পাশ সমান করে? দুইটা পাশ। সম্পদ সমান দায় যোগ কি করে আসছে? এখানে কি এটা ফ্যামিলি লোক, এখানে কি কোনো মালিক থাকে? এখানে মালিকানা সত্ত্ব না লেখা রাখবেন পারিবারিক তহবিল। কি রাখবেন? পারিবারিক তহবিল। তাইলে সম্পদ সমান দায় যোগ পারিবারিক তহবিল, এটাই হচ্ছে এই যে দুই পাশ সম্পদ আর দায়, এই দুই পাশ সমান করার কাজটা করি আমরা কোন বিবরণীতে? আর্থিক অবস্থার বিবরণীতে আমরা দুইটা পাশ সমান করি। ফ্যামিলির মধ্যে সম্পদ থাকে কিনা বলেন? ঘর, আলমারি, ওয়ার্ডরোব, ক্যাশ টাকা, এগুলো ফ্যামিলির কি সম্পদ। আবার ফ্যামিলির মধ্যে কিছু দায়ও থাকে, যেখানে আত্মীয় স্বজন থেকে ধার আনে, ব্যাংক থেকে লোন আনে, এগুলো হচ্ছে ফ্যামিলির জন্য দায়। আর পরিবারের যে টাকা থাইকা যায় হচ্ছে পরিবারের ফান্ড, যেটাকে আমরা বলি পারিবারিক কি তহবিল। তাহলে এই সম্পদ আর দায় আর পারিবারিক তহবিল দুইটা পাশ কলেজ কি থাকবে? সমান থাকবে। এখন স্যার এই পারিবারিক তহবিল কেমনে বাইর করে এটা তো বুঝি না। সম্পদ আর দায় আমরা চিনি, পারিবারিক তহবিল কিভাবে বাইর করে? পারিবারিক তহবিল বের করার সূত্র কি দেখেন? পারিবারিক তহবিল সমান
পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। কি বলছি? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। তাহলে পরিবারের প্রারম্ভিক সম্পদগুলি থেকে প্রারম্ভিক যত দায় আছে, প্রারম্ভিক শব্দের অর্থ কি? বছরের শুরু। বছরের শুরুর যত সম্পদ আছে ওই সম্পদ থেকে দায়গুলি বাদ দিয়ে যে টাকা থাকবে এটাকে কি বলে? পারিবারিক তহবিল। একটু পড়া খেয়াল করি। আমি বললাম তোমার ফ্যামিলিতে 100 টাকা সম্পদ আছে। কয় টাকা সম্পদ আছে? 100 টাকা। এর থেকে ধরো তোমার এক আত্মীয় তোমার থেকে 30 টাকা পায়, তাইলে আত্মীয়র দায় কত? 30 টাকা। তাহলে তুমি একটা বলে 100 টাকা দিয়ে আগে তুমি কি মিটাবা? 30 টাকার দায় মিটাবা। এই যে বাইরের লোকেরা তোমার থেকে টাকা পায় এটাকে বলে দায়। এটাকে কি বলে? দায়। 100 টাকা থেকে 30 টাকা দিয়ে দিলে আত্মীয়রে আর কত টাকা থাকে? ওই 70 টাকা কার? তোমার পরিবারের না? ওইটাকে বলে পারিবারিক তহবিল। তাহলে পারিবারিক তহবিল বের করার সূত্র হচ্ছে এই যে সম্পদ থেকে দায়টা কি করবা? বাদ দিয়ে দিবা। তাহলে বাকি টাকাটা কার? তোমার ফ্যামিলি। এটা কি বলে? কি পারিবারিক তহবিল। এখানে তো মালিক নাই। না, এরকম তো হবে না। এটা দুইটা পাশ সমান দিতে হবে। এটাই আর্থিক অবস্থার বিবরণ। ঠিক আছে? তাহলে মানুষ যা থাকে তার থেকে বেশি খরচ করার সামর্থ্য নাই তার। মানুষের ওই পরিমাণে ঋণ থাকে যে পরিমাণ তার সম্পদ থাকে। ঋণের চাইতে বেশি কখনো সম্পদ থাকে না। যেমন তোমার যদি ব্যাংক থেকে লোন নিতে চাও 10 কোটি টাকা, 10 কোটি টাকা সমমূল্যের আগে কি থাকতে হয়? সম্পদ থাকতে হয়। তাই যদি ব্যাংক 10 কোটি টাকা লোন দেয় তাহলে দেয় না। তাইলে সম্পদের থেকে দায় বেশি হওয়ার কোনো চান্স নাই। ঠিক আছে? ওইটা আমরা প্রকৃতিগত ভাবে দেখে আসতেছি সবসময়। তাহলে যে জিনিসটা আমি বললাম, তাহলে পরিবারের ফান্ড বের করার সূত্র শুরুর সম্পদ থেকে শুরুর দায়টা কি করতে হবে? বাদ দিলেই পরিবারের ফান্ডটা বের হবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীর মূল কাজটাই হচ্ছে সম্পদ সমান দায় যোগ মানে বছরের শেষে সম্পদ আর দায় আর পারিবারিক হবে এই দুইটা যোগ করলে কার সমান হবে? সম্পদের সমান হবে। আর পারিবারিক তহবিল আবার কেমনে বের করে? প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক বছরের শুরুর সম্পদ থেকে শুরুর দায় বাদ দিলে যেটা বের হয় এটার নাম কি? পারিবারিক তহবিল। ওকে, আমাদের এই ছিল তিনটা পার্ট, মানে পরিবারের হিসাব রাখা। তাই এটার মধ্যে আমরা হিসাব রাখি ফ্যামিলির কয় টাকা পাইছি, কয় টাকা চলে গেছে, আর কয় টাকা ক্যাশের মধ্যে আলমারিতে আছে। এটা হচ্ছে আব্বুর আয় থেকে ব্যয়ভার। এটা হচ্ছে আমাদের ফ্যামিলিতে কয় টাকা সম্পদ আছে, কয় টাকা বাইরে পেনশন করতে পায়, আর কয় টাকা পরিবারের ফান্ড। বুঝছি না? বুঝছি। তাইলে আমাদের পার্টটা শুরুই হচ্ছে মেনলি আসলে এখন অঙ্কটা কিভাবে থাকে, সৃজনশীল কিভাবে থাকে। সৃজনশীলে আপনার কতে মাঝে মাঝে বের করতে বলবে পারিবারিক তহবিল নির্ণয় করো। কতে কি চায়? তো পারিবারিক তহবিল বের করার সূত্র প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আর খতে চাইতে পারে প্রাপ্তি প্রদান প্রস্তুত করো, প্রাপ্তি প্রদান হিসাব তৈরি করো, অথবা খতে বলতে পারে আয় ব্যয় বিবরণী করো, অথবা আবার গতে বলবে আর্থিক অবস্থার। মানে এটা যদি খতে আসে এটা আসবে গতে, আর এটা যদি খতে আসে তাহলে এটা আসবে গতে। কথা বুঝতে পারছি? আরেকটা কথা, মাঝে মাঝে উদ্দীপক উদ্দীপকটা কেমন হবে? উদ্দীপকে প্রাপ্তি প্রদান হিসাব দেওয়াই থাকে। উদ্দীপকে অনেক সময় প্রাপ্তি প্রদান হিসাবটা কি করে? দেওয়া থাকে, দিয়া দেয়। নতুন করে বলে প্রাপ্তি প্রদান হিসাব করার দরকার নাই, লাগে না। কিছুটা আমি একটু বলি, আর্থিক বিবরণী হবে উদ্দীপকের রেওয়ানি দেওয়া থাকতো না, এটার মধ্যে এইরকম দেওয়া থাকে প্রাপ্তি প্রদান হিসাব। তাইলে আমার কথা হচ্ছে তাহলে উদ্দীপকে আপনাদের কাছে কি দেওয়া থাকতে পারে? প্রাপ্তি প্রদান হিসাব। আর যদি প্রাপ্তি প্রদান হিসাব না দিয়া আপনাদের কাছে লাইনের মতো করে দিয়ে থাকে, কি লাইনের মতো করে উদ্দীপক দেওয়া থাকে, তাহলে বুঝবেন খতে আপনার কাছে প্রাপ্তি প্রদান চাইতে পারে যে প্রাপ্তি প্রদান প্রস্তুত করো। ওইটা থেকে কি করতে বলবো? আচ্ছা, তার মানে এটা থেকে এইটা, আর এইটা থেকেই আবার এইটা, মানে সিরিয়াল তিনটা আছে। এখন যদি উদ্দীপকে প্রাপ্তি প্রদান দিয়ে দেয় তাহলে কি আর প্রাপ্তি প্রদান করতে বলবো? তাহলে কি করতে বলবো? আর আয় ব্যয় চাইলে এরপর আবার কি চাইতে পারে? কথা বুঝতে পারছি? আসেন আপনারা যদি 1 নম্বর অঙ্কটার দিকে তাকান, আমরা এখন 1 নম্বর অঙ্কটা করবো। সবকিছু ক্লিন করে ফেললাম।
আনাসের পরীক্ষার সময় শেষ হয়ে গেছে, তাহলে এখন সিকিউ ছিলেন 8:30 বাজতে 3 মিনিট আছে। দেখেন তো 1 নম্বর যে অঙ্কটা, এটা কি প্রাপ্তি প্রধান হিসাব বলা নাকি লাইনের মতো উদ্দীপক? লাইনের মতো উদ্দীপক দিছে। পেজ নাম্বার 211, এটা লাইনের মতো উদ্দীপক দিছে, পাইছেন? আচ্ছা, আমরা লাগবে প্রশ্নটা একটু সামনে নিয়ে নিই। আপনাদের অনেকেরই আমার বই আছে কিনা জানি না সত্যি, আমরা বইটা সামনে নিয়ে নিয়েছি। একটু প্রশ্নটা নাকি জন এটাই তো আমরা পাঁচটা ভাগ দেখেন তো। ওকে, তাহলে এই প্রশ্নটা আমরা বোর্ডে নিয়ে নিয়েছি। ওকে ফাইন, অনেকের সামনে বই আছে, অনেকে আমি তাও রাখলাম আমার পড়ার জন্য, কারণ বই পড়ানোর সমস্যা। ঠিক আছে, আপনারা দেখেন আপনাদের মতো, আমি এখান থেকে নিতেছি। জনাব আহসান হাবিব মাসে 12,000 টাকা বেতনে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কি করে? আচ্ছা, আহসান হাবিব মাসে 12,000 টাকা পায়। এই পুরো অঙ্কটা, অধ্যায়ের অঙ্কটা আসলে এই আর্থিক বিবরণী, পরিবারের আর্থিক বিবরণী কত, পুরো অঙ্কটা করা হয় কয় বছরে? 1 বছরের জন্য। 1 বছরের হিসাব নিকাশ করি আমরা ফ্যামিলি। এখন কথা হচ্ছে এখানে ওর মাসিক বেতন দেওয়া, যে মাসে উনি কয় টাকা বেতন পায়? 12,000। তাহলে 1 বছরে কত পায় এটা 12 দিয়ে গুণ দিতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, সামনে আগে। এছাড়া তিনি কলেজের পার্ট টাইম কি করে? লেকচার দেয়। ওই লেকচার থেকে মাসে কত পায়? তাহলে 12 মাসে কত পায়? 5 12 60, ওটা গুণ দিয়ে দিব আমরা 12 দিয়ে। আচ্ছা, এখন আমাকে বলেন এই যে বেতন পাচ্ছে, লেকচার দিয়ে সম্মানী পাচ্ছে, এগুলি তার প্রদান না প্রাপ্তি? প্রাপ্তি। এরপরে 2025 সালের জানুয়ারি মাসের 1 তারিখে, এটা কোন টাইম বছরের? এটা বছরের শুরুর টাইম। এই শুরুর তারিখে 1 তারিখে তার পরিবারের নগদ তহবিল, মানে পরিবারের ক্যাশে আলমারিতে কত টাকা ছিল? ডিপিএস এর জমা ছিল কত? অ্যানুয়ালি ডিপিএস করে না, ডিপিএস এর জমা ছিল 1 লাখ। এগুলি কবে ঘটনা? বছরের 1 তারিখে। তার এগুলি আগে থেকেই ছিল না এই বছর রাখছে? আগে থেকেই ছিল। উক্ত বছরে তার ফ্যামিলির অন্যান্য আরো কিছু লেনদেন দিয়ে দিছে। কি দিয়ে দিছে লেনদেনগুলি? খাবার কিনছে কয় টাকা, আচ্ছা এগুলি কি ভালো করে দেখেন, এগুলি কি 1 মাসের না উক্ত বছর বলা হয়? মানে এটা সারা বছরে, সারা বছরে খাবার কিনছে কয় টাকা? বাড়ি ভাড়া দিছে কত 1 বছরে? বাবার খরচ, ফার্নিচার কিনছে, মুদিয়ার দোকানের বিল দিছে, ওরে গয়না কিনা দিছে। ডিপিএস, ডিপিএস এর আগের থেকে জমা ছিল কত? এই বছর আরো জমা দিছে কত? পোশাক কিনছে। পুরো অঙ্কটা দেখছেন ভালো করে? ক নাম্বারে কি চেয়েছে ওরা আপনি করেন। আহসান হাবিবের পারিবারিক তহবিলের পরিমাণ ওকে ভাই, পারিবারিক তহবিলের পরিমাণটা আমরা বের করতেছি। দেখেন, তাই আমরা উপর দিয়ে প্রশ্নটা লিখে নিব, পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। শিরোনামটা লিখে নিন, পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। পারিবারিক তহবিলের পরিমাণ নির্ণয়। এটার জন্য স্যার বক্সটা কেমন হবে? বক্সটা এরকম মাঝখানে করবেন, এরকম মাঝখানে করবেন। এই সাইডের নাম দিবেন দায় সমূহ, বা এই সাইডের নাম দিতে পারেন প্রারম্ভিক দায়। ঠিক আছে, প্রারম্ভিক দায় বা দায় সমূহ। এই সাইডের নাম দিবেন সম্পদ সমূহ বা প্রারম্ভিক সম্পদ, সম্পদ সমূহ। ওকে, আর এখানে টাকা, এখানেও টাকা। কেউ কেউ এই এটা সূত্র দিয়ে পাশাপাশি করে, কেউ বক্সে করে, ইচ্ছা স্কুলে হয়তো পাশাপাশি করতে পারে। ঠিক আছে, আপনার ইচ্ছা মতো আপনি করতে পারেন। আমি বক্সে করছি, বক্সে সুন্দর।
তো বলেন পারিবারিক তহবিলের সূত্র একটু আগে শিখেছি, সূত্র কি ছিল? প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক সম্পদ অর্থ বছরের শুরু। বছরের শুরুতে কয় টাকার সম্পদ ছিল? 2 লাখ টাকার নগদ। 2 লাখ কি ছিল? নগদ টাকা। ব্যবসার কি? সম্পদ। ডিপিএস এ জমা, সরি ব্যবসা বলতেছি কেন, ফ্যামিলি। নগদ টাকা ফ্যামিলির কি? সম্পদ। ডিপিএস এ জমা ফ্যামিলির কি? সম্পদ। তাহলে বছরের শুরুতে ফ্যামিলিতে কয়টা সম্পদ পাওয়া গেছে? আর বাকি এগুলি কি বছরের শুরু? আচ্ছা, তাহলে শুরুতে আমি 2টা সম্পদ পেয়েছি। কি কি? নগদ টাকা পাইলাম কয় লাখ বছরের শুরুতে। পরিবারে কয় টাকা ছিল? 2 লাখ। আচ্ছা, ডিপিএস এর জমা ছিল, ডিপিএস এর জমা ফ্যামিলিতে ডিপিএস এর জমা ছিল 1 লাখ। এটাও সম্পদ ফ্যামিলি। কবে সম্পদ? বছরের শুরু। আচ্ছা, শুরুর কোনো দায় ছিল? সম্পদ পাইছি 2টা, শুরুর কোনো দায় আছে? শুরুর কোনো দায় নেই, মানে দায় কি? 0। দায় কি? সম্পদ কয়টা পাইছে শুরু? আর কোন সম্পদ আছে? তাহলে 2 লাখ আর 1 লাখ টোটাল মিলিয়ে সম্পদ কয়টা? 3 লাখ টাকার সম্পদ। টোটাল সম্পদ কয় লাখ টাকা? 3 লাখ। তাহলে 3 লাখ থেকে 0 দায় কি? 0। তো 3 লাখ থেকে 0 বাদ দিলে কি থাকে? 3 লাখই তো থাকে। তাহলে এই সাইডে শর্ট কত? দুই পাশে সমান হতে হবে। এই পাশে কত শর্ট? 3 লাখই পুরো শর্ট। আর এই 3 লাখ যেটা শর্ট, এটা পুরোটাই পারিবারিক তহবিল। এটা পুরোটাই কি? পারিবারিক তহবিল। তাহলে সম্পদ থেকে দায় বাদ দিলে কি বের হয়? পারিবারিক তহবিল। তো সম্পদ কত লাখ? দায় কত? 3 লাখ। দায় 0। তো 3 লাখ থেকে 0 বাদ দিলে কত অ্যান্সার? 3 লাখই বের। তাহলে পারিবারিক তহবিল কত? 3 লাখ। দুই পাশ সমান করে দেন, শেষ অঙ্ক। আর কথা বুঝতে পারছেন? দায় ছিল না, তাই বাদ দিই। তাহলে যেই টাকাটা শর্ট, পুরো টাকাটাই আমার কি? পারিবারিক তহবিল। এটা 2 ভাবে করা যেত। আবার কেউ কেউ, আমি যদি অথবা দিয়ে দেখাই, এটা আবার কেউ কেউ পাশাপাশি করতে যেতে। হয়তো স্কুলে এরকম ভাবে করাইতে পারে যে বক্সে না করে পাশাপাশি পারিবারিক তহবিল সমান প্রারম্ভিক সম্পদ মাইনাস, হ্যাঁ সূত্রের মাধ্যমে প্রারম্ভিক সম্পদ মাইনাস প্রারম্ভিক দায়। আমি অথবা দিয়ে এটা দেখাচ্ছি, ঠিক আছে? একই কোশ্চেনের অ্যান্সার 2 ভাবে বের করা যায়। তো বলেন প্রারম্ভিক মানে বছরের শুরুতে কি কি সম্পদ ছিল? নগদ টাকা ছিল। আর কি সম্পদ ছিল? ডিপিএস এর জমা ছিল। আর কি সম্পদ ছিল? আর কোন সম্পদ নাই। তাহলে দায় কত ছিল? দায় কত? দায় নাই কিছু। তাহলে দায় কি? 0। তাহলে আমার মান বসাই পাউন্ড নগদ ক্যাশ টাকা কত? 2 লাখ। ডিপিএস এর জমা কত? 1 লাখ। সম্পদ পাইছি 2টা। দায় কি? দায় 0, শূন্য, দায় নাই। তাহলে আমরা বলতে পারি 2 লাখ আর 1 লাখ যোগ করলে 3 লাখ। 3 লাখ থেকে 0 বাদ দিলে কত থাকে? 3 লাখই থাকে। তাহলে আমার পারিবারিক তহবিলের অ্যান্সার কত? 3 লাখ টাকা। কে কে বুঝেনি? পাশাপাশি করলেও হয়, এরকম বক্সে করলেও অ্যান্সার একই আসবে। কথা বুঝে যাওয়া আসছে। যেভাবে মন চায় পরীক্ষাতে দিয়ে দিলাম। নাম্বার 2 পাবে ইনশাআল্লাহ। আমরা নেক্সট কোশ্চেন যাই। নেক্সট কোশ্চেন খ নাম্বার আমাদের কাছে কি চাইছে? জনাব আহসান হাবিবের পরিবারের কি নির্ণয় করে? একটু আগে যে নোটটা লিখছি, ওই নোটের মধ্যে দেখেন তো এই অ্যানসারটা কোনটার বের হয়? সমাপনী ক্যাশের টাকা, প্রাপ্তি প্রদান। এই অ্যানসারটা বের হইতো কোন পার্টটা? প্রাপ্তি প্রদান হিসাবে অ্যানসার বের হইতো এইটা। সমাপনী নগদ মানে বছরের শেষে আব্দুল আল্লাহরিতে কত টাকা আছে। আচ্ছা, তাহলে এটা কিভাবে করব? আমি বলছি আগে এটা। তাহলে এটা কোন হিসাব প্রস্তুত করতে বলছে আপনাদের? এটা এই অ্যানসারটা কিসে দেখাইতে হবে? প্রাপ্তি প্রদান হিসাব। আর প্রাপ্তি প্রদান হিসাব দেখতে কোন বইয়ের মতো? এটা কয় পাশে হবে? 2 পাশে। এটা কিভাবে করবেন আসেন দেখাই। এরকম খাতাটার মাঝখান দিয়ে একটা দাগ টেনে ফেলুন, খাতার মাঝখানে। এই পাশে টাকার ঘর 2টা, ওই পাশে টাকার ঘর 2টা।
উপর দিয়ে লিখে নেবেন জনাব আহসান হাবিবের, জনাব আহসান হাবিব, আহসান হাবিবের প্রাপ্তি প্রদান হিসাব। কি হিসাব? সমাপনী নগদ টাকা, এটা বের করে কোন হিসাবের মধ্যে? তাহলে কোথাও কি বলা ছিল প্রাপ্তি প্রদান হিসাব করো? তাহলে এটা বুঝে নিতে হবে আপনি, ঠিক আছে? সমাপনী ক্যাশের টাকা বাইর করে প্রাপ্তি প্রদান হিসাব। এই সাইডটার নাম দিবেন, বাম পাশটার নাম দিবেন প্রাপ্তি, ডান পাশটার নাম দিবেন প্রদান। এখানে ডেবিট ক্রেডিট ওয়ার্ডটা আসলে ইউজ না করলে হয়ে। তারপর হচ্ছে টাকা, এখানেও টাকা, এখানেও টাকা, এখানেও টাকা, একটা হচ্ছে বিস্তারিত টাকা, একটা পরিমাণ টাকা। ওকে, আমি বলছি আপনি সমাপনী ক্যাশের টাকা বের করবেন, তাহলে অঙ্ক শুরু করবেন কোন ক্যাশের টাকা দিয়ে? প্রারম্ভিক ক্যাশের টাকা। তো বলেন ফ্যামিলির শুরু প্রারম্ভিক ক্যাশে কত টাকা ছিল, মানে বছরের শুরুতে কত টাকা আলমারিতে ছিল পরিবারে? 2 লাখ টাকা। এটা দিয়ে অঙ্ক শুরু করতে হয়, তাহলে লিখবেন প্রারম্ভিক ক্যাশের টাকা। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক মানে বছরের শুরু, শুরুতে পরিবারের আলমারিতে কয় টাকা ছিল? 2 লাখ। এটা বসায় আমরা অঙ্ক শুরু করব। তো আসেন 2 লাখ টাকা দেখালাম, এরপরে এখন শুরু হবে কয় টাকা পাইছি, কয় টাকা চলে গেছে। আর এখানে এটা কিন্তু সব এখানে নগদ লেনদেন আসবে, কোনো ধারে বকেয়া অন্য পথে কোনো কিছু আসবে না। তাহলে শুরু করি। আব্বু প্রথমেই আমাদের আহসান হাবিব সাহেব কি করতো? চাকরি করতো। চাকরি করে মাসে কয় টাকা বেতন পেত? তাহলে বেতন সে পায়, তার মানে এটা কোন সাইডে আসবে? প্রাপ্তি। লেখেন বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তি। তাইলে বছরে 1 মাসে কত টাকা পাইছে? 1 মাসের বেতন কত? 1 মাসের বেতন 12,000। এটা 1 মাসের বেতন, আমার লাগবে 1 বছরের বেতন। তাহলে 12 মাসে কত? 12 দিয়ে গুণ দেন, 1,44,000 হয় কিনা? তাহলে 1 মাসে 12,000, 12 মাসে 1,44,000। এরপর ওই যে কলেজে লেকচার দিয়ে মাসে কত পায়? 5,000 পায়। এটা কি পাইছে? ওই যে লাস্টে লিখছে সম্মানী পান, তাহলে লেখো সম্মানী প্রাপ্তি। কলেজের লেকচার দিয়ে সম্মানী পান, মাসে কত পান? তাহলে আমার কি মাসে দরকার না বছরে? তাহলে 12 দিয়ে গুণ দাও, 5 12 60,000 টাকা। এই দুইটা প্রাপ্তি আমি পাইছি পর লাইনের মধ্যে। এরপর আর কি প্রাপ্তি আছে খুঁজি। ডিপিএস এর জমা, এটা তো শুরু থেকে ছিল, এটা কি কোনো প্রাপ্তি? এটা কোনো প্রদান? এটা প্রাপ্তিও না প্রদানও না, এটা আগে থেকেই ডিপিএস এর মধ্যে জমা ছিল, এটা এখানে আসবেই না। এরপরে খুঁজেন খাবার কিনছি, খাবার কিনছে সারা বছরে কয় টাকা? খাবার কিনে টাকা পাইছি না চলে গেছে? তাইলে আমরা সুন্দর করে লিখি খাদ্য সামগ্রী ক্রয়, খাদ্য সামগ্রী ক্রয়। খাবার কিনছি কয় টাকা সারা বছরে? এটার জন্য আমার টাকা চলে গেছে, তার প্রদানের সাইডে লেখেন বাড়ি ভাড়া প্রদান। বাড়ি ভাড়া দিচ্ছি কত টাকা করে? বাড়ি ভাড়া দিচ্ছি 80,400 সারা বছরে নাকি? এটার জন্য আমার টাকা আসছে না চলে গেছে? চলে গেছে। দৈনন্দিন বাজার খরচ, বাজার খরচ সারা বছরে কত? 24,000। এটার জন্য আমার টাকা চলে গেছে। তারপরে আসবাবপত্র কিনছি, এটার জন্য আমার টাকা আসছে না চলে গেছে? ফার্নিচার কিনাতে, ফার্নিচার কিনাতেও আমার টাকা চলে গেছে। কত চলে গেছে? 15,000। মুদি দোকানের বিল দিচ্ছি, মুদি ও মনিহারি, এটার জন্য আমার টাকা আসছে না চলে গেছে? কত চলে গেছে? 2500 টাকা চলে গেছে। লিখেন 2500। এরপর বউরে কি কিনে দিছি? গহনা। গহনা কিনলে টাকা আসে না যায়? টাকা চলে যায় ফ্যামিলি। তাহলে কত গেছে? 60,000 টাকা গেছে। এরপরে ডিপিএস এ কত জমা দিছে? ডিপিএস, ডিপিএস এর ফুল মিনিং ডিপোজিট পেনশন স্কিম, এটা সংক্ষেপে বলে ডিপিএস। ডিপিএস এ কত জমা দিছি? 24,000 টাকা জমা দিছি ডিপিএস এ, টাকা চলে গেছে। পোশাক কিনছি কত টাকা? এটার জন্য আমার টাকা আসছে না চলে গেছে? কত চলে গেছে? 11,000। পুরোটা দিচ্ছেন, টাকা চলে গেছে।
কোনো কোশ্চেন আছে? এখন একটা জিনিস মনে রাখবেন, এই অঙ্কের যে প্রাপ্তি সাইডটা, কোন সাইডটা? প্রাপ্তি সাইডটা অলওয়েজ বড় হবে, কারণ মানুষ যা টাকা পায় তার থেকে বেশি কি দিতে পারে। এই জন্য এটা কোন সাইডটা, বাম সাইডটা অলওয়েজ কি হবে, বড় হবে, আর ডান সাইডটা অলওয়েজ কি হবে, ছোট। একটা কাজ করেন, একটু গ্যাপ দিয়ে তারপর টান দিবেন, এই দুইটা টান যেন সমান হয়, এখানে তো গ্যাপ রাখবেন। তাহলে কোন পাশটা অলওয়েজ বড় হবে, কোন পাশটা অলওয়েজ ছোট হবে। তো যেই সাইড বড় হয় ওই সাইডই আগে যোগ করতে হয়, তো এই সাইডটা যোগ করেন, যোগফল কত হয় একটু তাড়াতাড়ি বলুন। এটা প্রাপ্তি সাইডের যোগফল আসলে 4,04,000। তাহলে আমি টোটাল আমার পরিবার এই বছর কয় টাকা পাইছিলাম, আর কত টাকা দিয়ে দিছে, 4,04,000 থেকে এগুলো সব বাদ দেন, যেগুলি টাকা চলে গেছে এগুলো সব বাদ দেন। বাদ দিয়ে এখানে দেখেন কত টাকা পরিবারের রয়ে গেছে সেটা বের করবেন। 1,57,100 টাকা এখানে শর্ট, টাকা পাইছি কত, 4,04,000। আর এগুলি হচ্ছে টাকা চলে গেছে, এগুলি সব আমরা বাদ দিব। বাদ 4,04,000 থেকে এগুলি বাদ দিলে বের হবে যে আমার বছর শেষে কয় টাকা ফ্যামিলিতে রয়ে গেছে। তাহলে আমি দেখলাম বাদ দেওয়ার পরে এখানে কত টাকা শর্ট, মানে দুই পাশে সমান দিতে হবে, এই পাশে 4,04,000, ওই পাশে কত দিতে হবে, 4,04,000। 4,04,000 হইতে এখানে কত টাকা শর্ট, এই 1,57,500 টাকায় আমার পরিবারের বছর শেষে রয়ে গেছে। এটারই বলে সমাপনী নগদ তহবিল, যেটা আমার কোশ্চেনে চাইছিল যে পরিবারে কত টাকা রয়ে গেছে বছর শেষে। তাহলে পরিবারে বছর শেষে কয় টাকা রয়ে গেছে, এগুলো 4 লাখ, কত টাকা পাইছিলাম, 4,04,000 দিয়ে দিছি, কত টাকা ওইগুলো বাদ দিবেন, তাহলে রয়ে গেছে কত টাকা, এটা রয়ে গেছে পরিবারে, এই টাকাটা রয়ে গেছে, এটা আমরা খরচ করিনি। কথা বুঝতে পারছি? ওকে ওকে, আসেন আমরা এখন গ নাম্বার শুরু করব। আমাদেরকে গতে বলছে যে উপর্যুক্ত তথ্যের আলোকে পরিবারের কি বের করো, আয় উদ্বৃত্ত বা ঘাটতি, মানে আয় বেশি নাকি ব্যয় বেশি, এটা বের করতে বলছে। তো আয় বেশি ব্যয় বেশি এগুলি বের করে কোন বিবরণী, আয় ব্যয় বিবরণী। তাহলে আমরা উপর দিয়ে লিখে নিব আহসান হাবিবের আয় ব্যয় বিবরণী, আহসান হাবিবের আয় ব্যয় বিবরণী লিখছি। ওকে, আপনারা আর্থিক বিবরণী আপনার আয় বিবরণী করছেন না, এই আয় বিশদের বিবরণীতে টাকার ঘর কয়টা নিতেন, 3টা। এখানেও টাকার ঘর কয়টা নেবেন, 3টা। অবশ্য এই অঙ্কে 2টাতে হয়ে যাবে, কারণ এই অঙ্কের সমন্বয় নেই, ঠিক আছে। যেসব অঙ্কের সমন্বয় থাকে ওইগুলিতে 3টা ঘর লাগবে। তাহলে বিবরণ 3টা টাকার ঘর, বিবরণ 3টা টাকার ঘর নিয়ে নেবেন। ওকে ফাইন। এখন আয় ব্যয় বিবরণীর কাজ কি, আয় থেকে ব্যয়ভাগ। কোন জাতীয় আয় থেকে কোন জাতীয় ব্যয়ভাগ, মুনাফা জাতীয় আয় থেকে মুনাফা জাতীয় ব্যয়ভাগ। আচ্ছা মুনাফা জাতীয় শব্দের অর্থ কি, নিয়মিত আয়। আচ্ছা এই আহসান হাবিব সে 12 মাসে কি পায়, বেতন পায়, তাহলে তার এটা মুনাফা জাতীয় আয়। সে 12 মাস লেকচার দিয়ে কি পায়, এটা তার নিয়মিত আয়। এগুলি তার কোন আয়, নিয়মিত আয়। তাহলে আমরা লিখতে পারি আয় থেকে ব্যয়ভাগ, আগে কি থাকবে, আয় সমূহ। তা আয় কয়টা পাইছি, তার 2টা। কি কি আয় পাইছি, বেতন পাইছে, বেতন প্রাপ্তি। তো বেতন পায় এক মাসে 12,000, তাহলে 12 মাসে কত পায়, এক বছরে 1,44,000 টাকা সে বেতন পায়। এরপরে সে সম্মানী পায়, সম্মানী পায়, সম্মানী পায় মাসে কত, মাসে 5,000। তাহলে 12 মাসে কত পায়, 5,12,60,000। আচ্ছা আর কোন আয় ছিল পুরো অঙ্কে নাই, 2টে। এই 2টি তার নিয়মিত আয়, তাহলে দুটো যোগ করে দিলে 2,04,000 মোট আয়। আয় মোট কত, 2,04,000। এদিকে বলেন 2,04,000 টাকা, সেটা আমার মোট আয়। এখন মোট আয় থেকে বাদ দিব কি, এই আয় থেকে কি বাদ, ব্যয় বাদ, ব্যয় সমূহ বাদ। কোন জাতীয় ব্যয়, নিয়মিত ব্যয়।
মুনাফা জাতীয় ব্যয়, তাহলে আমরা নিয়মিত ব্যয়গুলি এখন বাদ দিব। তো তার নিয়মিত ব্যয়গুলি কি কি একটু আমরা উদ্দীপকের দিকে তাকাই। নগদ টাকা, এটা তো সম্পদ, এটা কোনো ব্যয়। ডিপিএস এর জমা, ডিপিএস এর যাই জমা দেয় তাই সম্পদ, ডিপিএস কোনো ব্যয় না। খাবার কিনছে, খাবার কি একবার খায় আর সারা জীবনে খায় না? না, প্রতিদিনই খাবার লাগে, তাহলে এটা নিয়মিত না অনিয়মিত ব্যয়? নিয়মিত ব্যয়, তাহলে এটা লিখবো আমরা ব্যয় সমূহের মধ্যে খাদ্য সামগ্রী ক্রয়। কত টাকার খাবার কিনছে বলেন? খাদ্য সামগ্রী খাবার কিনছে 30,000 টাকা, তাহলে খাবার কিনছে 30,000 টাকা, এটা আমার নিয়মিত ব্যয়। এরপরে বাড়ি ভাড়া দিচ্ছে কত টাকা? 80,400। বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া প্রদান, বাড়ি ভাড়া দিচ্ছি 80,400 টাকা। এটা আচ্ছা, বাড়ি ভাড়া কি বছরে একবার দেয় না 12 মাসে দেওয়া লাগে? এটাও নিয়মিত খরচ। দৈনন্দিন বাজার খরচ, বাজার কি একবার করে আর করে না, ডেইলি করতে হয়? ডেইলি করতে হয়, তাহলে বাজারটাও নিয়মিত খরচ। কত টাকা? আচ্ছা, এরপর আমরা ডেইলি ফার্নিচার কিনি নাকি? আমরা ফার্নিচার কি ডেইলি কিনি? তাহলে এটা আসবে না, ফার্নিচার ক্রয় আসবে না এখানে, এটা অনিয়মিত, এটা মূলধন জাতীয় ব্যয়। মুদি দোকানের বিল, এটা 12 মাসে দিতে হয়, এটা নিয়মিত ব্যয়। এখানে মুদি ও মনিহারি, মুদি ও কি মনিহারির খরচ কত? মুদি ও মনিহারি বিল 2500 টাকা, মুদি আর মনিহারির খরচ। এরপরে গহনা কি আমরা রেগুলারই কিনা? ওর জন্য আমরা গয়না রেগুলার কিনি না, তাই এটা মুনাফা জাতীয় না, এটা নিয়মিত না। আচ্ছা, ডিপিএস এর জমা, আমি একটা যেটা কথা বলছি, ডিপিএস এ যা জমা দিবেন তাই সম্পদ। ডিপিএস কখনো ব্যয়ও হয় না, আয়ও হয় না, ডিপিএস অলওয়েজ কি সম্পদ। এরপর আছে কি পোশাক ক্রয়, পোশাক একবার কিনে চার দিন না 12 মাসে কিনি আমরা, 12 মাসে কিনি, 2 ঈদ আসলে আমরা তার পোশাক কিনি, এগুলো নিয়মিত কিনা হয়। তাহলে পোশাক ক্রয় এটা নিয়মিতই কিনি, এটা নিয়মিত খরচ 11,000। তাহলে আমাদের নিয়মিত কোন খরচ আর বাকি আছে না? সবগুলি লিখছি, এগুলো সব নিয়মিত খরচ, সবগুলি যোগ দেন একটু কাইন্ডের জন্য। সবগুলি খরচ যোগ দিলে কত আসে? 1,47,000 কত টাকা? 900। ওকে, তাহলে আমার টোটাল আয় কত? টোটাল ব্যয় কত? আয় বিবরণীর কাজ কি? আয় থেকে ব্যয় বাদ দিলে কত হয়? তাহলে এটা বাদ দিলে, আয় থেকে ব্যয় বাদ দিলে আমাদের 56,100 টাকা আসে নাকি? তাহলে বলেন আয় বেশি না ব্যয় বেশি? চোখে থেকে বুঝে যায় আয় বেশি। তাহলে আয় যদি বেশি হয়, এটাকে আমরা ডাকতে বলছিলাম ব্যয়াতিরিক্ত আয়, মানে ব্যয়ের চেয়ে আয় বেশি, ব্যয়াতিরিক্ত আয়। ঠিক আছে, তবে এই ওয়ার্ডটা যদি কেউ ভুলে যায় পরীক্ষা হলে, তাহলে শুধু লিখে দিবেন আয় উদ্বৃত্ত। কি লিখে দিবেন? মানে আয় বেশি, আয় উদ্বৃত্ত। আর যদি ব্যয় বেশি হয় তাহলে লিখবেন ব্যয় উদ্বৃত্ত, শেষ। ওই যে আপনার প্রশ্নটা থাকে কি বের করতে বলছিলেন, বা আয় ঘাটতি। যদি আয় কম হয় লিখে দিবেন আয় ঘাটতি, আর যদি আয় বেশি হয় লিখে দিবেন আয় উদ্বৃত্ত, যদি এই ওয়ার্ড মনে না থাকে। তাহলে আয় থেকে ব্যয় বাদ দিছি, লাভ ক্ষতি, লাভ হচ্ছে না লস? লাভ। এটা ফ্যামিলিতে লাভ করা যায় না, বলতে হয় কি ব্যয়াতিরিক্ত আয়, মানে ব্যয়ের চেয়ে আয় বেশি। আমাদের অ্যাকাউন্টিং ক্লাস শেষ।